হ্যালো এভরিওয়ান, আমি সুরভি। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আরো একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব কে ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার জিওগ্রাফি মেজর ওয়ানের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। তো দেখো কি আছে, থিওরি অফ আইসোস্টেসি, ভিউজ অফ এরি, অর্থাৎ সমস্থিতি মতবাদের ক্ষেত্রে এরি কি হচ্ছে দৃষ্টিভঙ্গি রয়েছে সেটা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। তো প্রথমে কি আছে দেখো, ভূমিকা। স্যার জর্জ এরি ছিলেন একজন ব্রিটিশ জ্যোতির্বিজ্ঞানী ও গণিতজ্ঞ, অর্থাৎ এরি ছিলেন একজন ব্রিটিশ অধিবাসী। 1855 খ্রিস্টাব্দে তিনি পর্বত, মালভূমি, সমভূমি, সমুদ্রতট ইত্যাদি ভূখণ্ডগুলি কিভাবে গুরুমণ্ডলের ওপর ভেসে আছে সে সংক্রান্ত কিন্তু একটি ধারণা তুলে ধরেছে। এই ধারণা তত্ত্বটি কিন্তু ভূত্বকের ভারসাম্য তত্ত্ব নামে পরিচিত। মূল ধারণা কি আছে দেখো, তার ধারণার মেইন কনসেপ্ট। তার ধারণা অনুসারে, অর্থাৎ স্যার জর্জ এরির ধারণা অনুসারে, ভূত্বক অপেক্ষাকৃত হালকা উপাদানে গঠিত। ভূত্বক বলতে শিলামণ্ডল, যার উপরে আমরা বসবাস করছি, চলাফেরা করছি, সেই ভূত্বক হালকা উপাদানে গঠিত বলে কিন্তু স্যার জর্জ এরি মনে করেন। এবং গুরুমণ্ডল অপেক্ষাকৃত ভারী উপাদানে গঠিত। অন্যভাবে বলা যায় যে সীমা স্তরের ওপর ভাসমান। এই সিয়ার হচ্ছে মহাদেশীয় ভূত্বক আর সীমা হচ্ছে মহাসাগরীয় ভূত্বক। স্যার জর্জ এরির মতে এই সিয়াল বা মহাদেশীয় ভূত্বক কি হয়, সীমা বা মহাসাগরীয় ভূত্বকের ওপর ভাসমান অবস্থায় রয়েছে, অর্থাৎ হিমালয় ঘন ম্যাগমার ওপর ভাসমান অবস্থায় আছে বলে কিন্তু স্যার জর্জ এরি মনে করেন। তারপরে কি আছে দেখো, এরি আরো বলেন যে হিমালয়ের বিশাল ভর কেবলমাত্র ভূত্বকের ওপরের অংশেই নেই, এর একটি বিশাল অংশ ভূ অভ্যন্তরে কিন্তু প্রথিত আছে, ঠিক যেভাবে জলে জাহাজ ভেসে থাকে। অর্থাৎ হিমালয়ের যে বিশাল অংশ সেটা শুধু ভূত্বকের ওপরেই নাই, ভূত্বকের নিচেও কিন্তু অনেকটা অংশ প্রথিত অবস্থায় আছে বলে স্যার জর্জ এরি মনে করেছেন। এক্ষেত্রে তিনি একটি জাহাজের উদাহরণ দিয়েছেন। যেমন জাহাজ হচ্ছে সমুদ্রের ওপর যখন ভাসমান অবস্থায় থাকে, সমগ্রটাই কিন্তু জলের ওপরেই থাকে না, জাহাজের কিছুটা অংশ কিন্তু জলের নিচে অবস্থান করে। অর্থাৎ হিমালয়ের বেশিরভাগ অংশ ম্যাগমায় নিমজ্জিত আছে বলে স্যার জর্জ এরি মনে করেন। তাই বলা হয় যে তার এই ধারণা ভাসমানতার নীতি বা ল অফ ফ্লোটিং এর ওপর প্রতিষ্ঠিত। উদাহরণ হিসাবে হিমশৈলীর কথা বলা যায়, যার 1 ভাগ জলে ভাসমান কিন্তু 9 ভাগ কি হয়, জলে নিমজ্জিত থাকে। অর্থাৎ ভাসমান এবং নিমজ্জিত অংশের অনুপাত কত, 1:9। অর্থাৎ জলের ওপরে থাকে 1 ভাগ এবং জলের নিচে থাকে 9 ভাগ। তিনি ধারণা করেন যে ভূত্বকের ঘনত্ব 2.67 গ্রাম পার ঘনসেমি এবং গুরুমণ্ডলে ম্যাগমার ঘনত্ব হচ্ছে 3.0 গ্রাম পার ঘনসেমি। তবে এরি এই হিমশৈলের উদাহরণ দেয়নি, তিনি সাধারণভাবে ভূত্বকের ভাসমানতার বিষয়টিকে দেখানোর জন্য কি করেছে, জাহাজেরই উদাহরণ দিয়েছে। তারপরে কি আছে দেখো, এখন যদি উপরে বর্ণিত পদ্ধতি অনুসারে এরির ধারণার ওপর আমরা ভাসমানতার এই সূত্রকে প্রয়োগ করি, তবে বলা যেতে পারে যে হিমালয়েরও একটি মূল গুরুমণ্ডলে প্রথিত আছে এবং যেহেতু হিমালয়ের উচ্চতা হচ্ছে 8,848 মিটার, সেক্ষেত্রে কিন্তু মূলের দৈর্ঘ্য হবে 7,979,632 মিটার, অর্থাৎ এর 9 গুণ। এই তত্ত্ব রুট অফ হাইপোথেসিস নামেও কিন্তু পরিচিত, যদিও পরবর্তীতে জলে ভূখণ্ডের ভাসমানতা এবং নিমজ্জিত অংশের এই অনুপাতকে 1:8 বলে কিন্তু ধারণা দিয়েছেন। তারপরে কি আছে দেখো, এরি আরো বলেন যে যে সকল মহাদেশীয় ভূখণ্ডগুলি ভূত্বকের উপরে অধিক উচ্চতায় অবস্থান করছে তারা ভূ অভ্যন্তরেও কিন্তু বেশি গভীরে প্রথিত আছে। যে সমস্ত ভূখণ্ডগুলি উচ্চতা অনেক বেশি তারা হচ্ছে ভূখণ্ডের নিচেও কিন্তু ভূত্বকের নিচেও কিন্তু অনেকটা পরিমাণে প্রথিত অবস্থায় রয়েছে বলে স্যার জর্জ এরি মনে করেন। এবং যেসব ভূখণ্ডের উচ্চতা কম তাদের ভূ অভ্যন্তরীণ প্রথিত অংশের গভীরতাও কম। আর যে সমস্ত ভূখণ্ডগুলির উচ্চতা পরিমাণ হিসাবে কম, যেমন পর্বতের থেকে কিন্তু মালভূমির উচ্চতা কম, তাহলে পর্বতের থেকে কিন্তু মালভূমির যে নিচের অংশ কম পরিমাণে প্রথিত অবস্থায় রয়েছে। এই হিসাবে অধিক উচ্চতার পর্বতের মূল বেশি গভীরে প্রথিত এবং মালভূমির মূল পর্বত থেকে কম গভীরে কিন্তু আবার সমভূমির থেকে বেশি গভীরে প্রথিত। কারণ মালভূমি কিন্তু আবার সমভূমির থেকে উচ্চতা বেশি, তো সমভূমির মূল কিন্তু মালভূমির তুলনায় হচ্ছে কম গভীরে প্রথিত অবস্থায় থাকবে। সমভূমির মূল আবার সমুদ্র তল থেকে কি হয়, বেশি গভীরে প্রথিত থাকে। এরি আরো বলেন যে বিভিন্ন মহাদেশীয় ভূখণ্ডে যেমন পর্বত,
মালভূমি, সমভূমি ইত্যাদি উচ্চতা এবং গভীরতার পার্থক্য থাকলেও তাদের ঘনত্বের পরিমাণ সমান এবং গভীরতার সঙ্গে ঘনত্বের কোনো রকম পরিবর্তন ঘটে না বলে তিনি মনে করেন। যা থেকে বলা যায় যে এই ধারণার মূল বক্তব্য হলো ইউনিফর্ম ডেন্সিটি উইথ ভ্যারিং থিকনেস। এর থেকে বোঝা যায় যে সকল মহাদেশীয় শিলার ঘনত্ব সমান হলেও তাদের গভীরতার স্থানভেদে কিন্তু তারতম্য আছে বলে অ্যারি মনে করেন। তারপরে কি আছে দেখো, তত্ত্বের সমর্থনে পরীক্ষা। অ্যারি যে এই তত্ত্বটি দিয়েছেন, থিওরি অফ আইসোস্টেসিস যে দৃষ্টিকোণটি দেখিয়েছেন, সেক্ষেত্রে অর্থাৎ এই তত্ত্বের সমর্থনে তিনি কিছু পরীক্ষাও করেছিলেন। তো কি কি আছে দেখো, প্রথম যে পরীক্ষাটি করেছিলেন, প্রথমে তিনি একই প্রস্থের কয়েকটি লোহার টুকরো নেন, যাদের প্রত্যেকের দৈর্ঘ্য আলাদা। কয়েকটি লোহার টুকরো নিয়েছিলেন, যেগুলি হচ্ছে কি প্রত্যেকের দৈর্ঘ্যগুলি আলাদা, কিন্তু সবগুলো টুকরোর কিন্তু প্রস্থ একই। এবার সেগুলিকে একটি পারদপূর্ণ পাত্রে ভাসিয়ে দেন। তিনি দেখান যে তাদের দৈর্ঘ্যের অনুপাতে কিন্তু পারদে নিমজ্জিত আছে, অর্থাৎ সবার তো দৈর্ঘ্য আলাদা ছিল, প্রত্যেকটি টুকরো তাদের দৈর্ঘ্যের অনুপাত হিসাবে কিন্তু পারদে নিমজ্জিত রয়েছে। তবে 2 নম্বর কি পরীক্ষা করেছিলেন, অনুরূপ ভাবে অর্থাৎ আগে যে পরীক্ষাটি করেছেন পারদে লোহার টুকরো ডোবানো নিয়ে, সেম ভাবে কিন্তু আরেকটি পরীক্ষা করেছিলেন, কিন্তু এক্ষেত্রে কি ব্যবহার করেছিলেন, জলপূর্ণ পাত্রের মধ্যে বিভিন্ন দৈর্ঘ্যে কাঠের টুকরো, অর্থাৎ কাঠের টুকরোগুলির দৈর্ঘ্য আলাদা আলাদা ছিল সবগুলোরই, ভাসিয়ে দিয়ে দেখান যে এক্ষেত্রে টুকরোগুলো কি হয়েছে, তাদের দৈর্ঘ্য অনুপাতে কিন্তু নিমজ্জিত রয়েছে। এরূপ ভারসাম্য অবস্থাকে আর্কিমিডিসের হাইড্রোস্ট্যাটিক ভারসাম্য কিন্তু বলা হয়ে থাকে। থিওরি অফ আইসোস্টেসিস ভিউজ অফ এরি, এই জিনিসটা কিন্তু যেমন হচ্ছে সমর্থনও করা হয়েছে, তার সাথে সমালোচিত হয়েছে। অ্যারির তত্ত্বটি বিজ্ঞান মহলে বিশেষ সাড়া ফেললেও তা যথেষ্টভাবে কিন্তু সমালোচিত হয়েছে। অনেকজন এর ধারণাটাকে নিয়ে কিন্তু নানা রকম ভাবে সমালোচনাও করেছিলেন। তো কি কি সমালোচনা করেছেন দেখো, এরির ধারণা অনুসারে ভূখণ্ডের বিভিন্ন অংশে ভূ অভ্যন্তরীণ মূলের বিস্তার তাদের উচ্চতার সমানুপাতিক। এই হিসাবে হিমালয়ের মূলের বিস্তার বা গভীরতা প্রায় উচ্চতার 9 গুণ। যদি হচ্ছে হিমালয়ের উচ্চতা কত রয়েছে দেখো, 8848, তার ধারণা অনুসারে অর্থাৎ অ্যারির মন্তব্য অনুসারে এর 9 গুণ কিন্তু নিচে, অর্থাৎ ভূপৃষ্ঠের নিচে কিন্তু পেথিত অবস্থায় রয়েছে। তো এর 9 গুণ, এটা 9 হবে, 9 গুণ 79,632 মিটার হচ্ছে ভূপৃষ্ঠের নিচে পেথিত অবস্থায় আছে বলে তিনি মনে করেছেন। যদি এই ধারণাকে সত্যি বলে মনে করা হয়, তবু তা বাস্তবসম্মত নয়। কেন? কারণ ভূ অভ্যন্তরের তাপমাত্রা প্রতি 35 মিটারে কি হয়, 1 ডিগ্রি সেলসিয়াস হারে কিন্তু বৃদ্ধি পায়। তাই এত গভীরে অবস্থিত হিমালয়ের মূল অধিক উষ্ণতার কারণে কিন্তু কি হবে, গলে যাবে। সিয়াল গঠিত মহাদেশীয় ভূখণ্ডগুলি অপেক্ষাকৃত কি হয়, ভারী। সীমা স্তরের ওপর কি হয়, ভাসমান, যাদের ঘনত্ব যথাক্রমে রয়েছে 2.7 গ্রাম পার ঘনসেমি এবং 3.0 গ্রাম পার ঘনসেমি। তাই সীমা স্তরের ওপর শিয়া স্তরের এত গভীরে পেথিত থাকাও কিন্তু সম্ভব নয়। 3 নম্বর সমালোচনা কি আছে দেখো, তার ধারণাতে স্যার জর্জ এরির ধারণা অনুসারে ভূত্বকের ঘনত্ব সর্বত্র সমান বলে তিনি মনে করেছেন, কিন্তু বিভিন্ন স্থানে শিলায় গঠনগত উপাদানের তারতম্যের কারণে কি হয়, ঘনত্বের তারতম্য হওয়া স্বাভাবিক এবং গভীরতা পরিবর্তনের সাথে সাথে ঘনত্বের যে পরিবর্তন হতে পারে সেই বিষয়ে কিন্তু তিনি কোনো রকম মন্তব্য করেনি। তবে 4 নম্বর যে সমালোচনাটা রয়েছে দেখো কি, ভূ অভ্যন্তরীণ চাপ ও তাপ বৃদ্ধির প্রভাব এই তত্ত্বে আলোচনা করা হয়নি। অর্থাৎ তিনি যে এই আইসোস্টেসিস তত্ত্বটি ধারণাটি দিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু গভীরতা বৃদ্ধির সাথে সাথে চাপ এবং তাপও বৃদ্ধি পায়, এই কথাটি কিন্তু তিনি কোথাও উল্লেখ করেনি। তো আজকে আমাদের আলোচনা কিন্তু এইটুকুই ছিল। আজকে আমরা ভিউজ অফ এরি দেখলাম, আইসোস্টেসিসের ক্ষেত্রে এরির যে দৃষ্টিকোণ সেটা নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করলাম। সবশেষে তোমাদেরকে আমি ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখছি, দেখো তোমরা যারা ভাবছো আমাদের সাথে যুক্ত হবে, স্ক্রিনে দেওয়া এই দুটো নাম্বারে কিন্তু তোমরা কল করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। যে সুযোগগুলি পাচ্ছ দেখো, লাইভ ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস, রেকর্ডেড ক্লাসেস, 100% কনভারসেশনস কিন্তু তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়ার সাথে সাথে পেয়ে যাচ্ছ। যারা মেজর স্টুডেন্টস রয়েছে তাদের জন্য কোর্স ফি রাখা হয়েছে দেখো 1199 করে, এবং যারা মাইনর স্টুডেন্টস রয়েছে তাদের জন্য কোর্স ফি রাখা হয়েছে মাত্র 699 করে। তো দেরি না করে ঝটপট আমাদের সাথে যুক্ত হয়ে যাও। এছাড়া আমাদের একটি অ্যাপ এসটি কল এডুকেশন নামে কিন্তু লঞ্চ করা হয়েছে, যার মাধ্যমে 2026 থেকে তোমরা সমস্ত নোট, কোর্স, ক্লাসগুলো চালিয়ে যেতে পারবে। তো আজকের জন্য এইটুকুই ছিল, দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।